বলা হয় একটা যুদ্ধে শুধুমাত্র দুই ধরনের মানুষের উপকার হয়, যারা অস্ত্র বিক্রি করে এবং যারা খবর দেখায়। বাংলাদেশি নিউজ মিডিয়া খুব মজার একটা জিনিস বুঝে গিয়েছে। আমি শিওর আপনারা সবাই এই রেসিপিটা অলরেডি বুঝে ফেলছেন। আমাদের মিডিয়ার রেসিপিটা আমি যদি একদম সহজ করে আপনাদের বুঝাই তাহলে এরকম: আমরা যেহেতু ধর্মপ্রাণ বাঙালি, আমরা ইসলাম ধর্মকে অনেক বেশি পছন্দ করি। এই কারণে বাই প্রোডাক্ট হিসেবে ইসলাম ধর্মাবলম্বী রাষ্ট্র সেগুলোর প্রতি আমাদের এক ধরনের ভালোবাসা আছে, এবং একইভাবে ন্যাচারালি ইসলাম ধর্মের সাথে খারাপ যারা করতেছে সেই সব রাষ্ট্রের প্রতি আমাদের এক ধরনের ঘৃণা আছে। এখন বাংলাদেশি মিডিয়া বুঝে গিয়েছে যে আমরা যদি এই ইমোশনগুলোকে কাজে লাগায় সবসময় নিউজ করতে পারি, তাইলে আর কোনো কিছু নিয়ে আমাদের টেনশন করতে হবে না। এখন যেহেতু দিন শেষে আমরা নিউজ মিডিয়া, মিথ্যা কথা তো আর বলা যায় না। আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের সবসময় অর্ধ সত্য বলতে হবে। অর্ধ সত্য যদি আমি বলি, তাহলে কেউ যদি আমাকে ধরতে আসে, তাহলে আমরা বলতে পারবো যে কই, আমি তো মিথ্যা কিছু বলি না, আমি তো সত্য কথাই বলছি। বাট আমি কথাটাকে এমন ভাবে প্রেজেন্ট করব যেন যে শুনতেছে সে ঠিক তাই শুনে যা সে শুনতে চায়। আমরা যেহেতু ধর্মপ্রাণ মানুষ, আমরা যখন দেখব যা আমরা দেখতে চেয়েছি, তখন আমরা লাখে লাখে জিনিসটা শেয়ার দিব। শেয়ার দিলে মিডিয়ার লাভ, তার প্রফিট বাড়বে। সেই প্রফিটের টাকা দিয়ে সে আরো একই ধরনের নিউজ বানাবে, যেগুলো দেখলে আবার আমাদের ডোপামিন হিট হবে এবং আমরা আবারও শেয়ার দিব। এবং এই সাইকেল বাংলাদেশে অলরেডি চলতেছে। আমি আপনাদের কিছু এক্সাম্পল দেই। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার মোটামুটি সাথে সাথে এই দুইটা নিউজ পাবলিশ করে বাংলাদেশের দুইটা খুব জনপ্রিয় নিউজ মিডিয়া। একটায় 3 দিনের মধ্যে ভিউ হয় 15 লাখ 1.5 মিলিয়ন, এবং আরেকটায় 4 দিনের মধ্যে ভিউ হয় 28 লাখ বা অলমোস্ট 3 মিলিয়ন। প্রথমটা টাইটেল: ইরানের হামলায় গাজার মতো ধ্বংসযজ্ঞে পরিণত হলো ইসরায়েল। সেকেন্ডটা: ইসরায়েল শহরকে বিধ্বস্ত গাজার মতো বানিয়ে দিল ইরান। এখন বাংলাদেশের দুইটা জনপ্রিয় মিডিয়া নিউজ করছে, এবং দুইটা নিউজের টাইটেল এবং থাম্বনেল যদি আপনি পড়েন, আপনার মাথায় একটা জিনিস ক্লিয়ারলি আসবে, এবং যদি আপনি নিউজটা দেখেন তাহলেও আপনার মাথায় একদম ক্লিয়ারলি যে জিনিসটা আসবে সেটা হলো, হ্যাঁ, ইরানের হামলার কারণে ইসরায়েল পুরো ধ্বংস হয়ে গেছে। এবং দুইটা নিউজই যেটা বলছে, ইসরায়েল নতুন গাজা হয়ে গেছে, ইসরায়েলকে একদম ফ্ল্যাট করে দিছে ইরান, ইসরায়েল গাজায় কনভার্ট হয়ে গেছে একদম। বাস্তবতা কিন্তু এরকম না। জুনের 14 তারিখে ওই ভিডিওগুলো পাবলিশ হওয়ার আগের 48 ঘন্টার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি ইরান ইসরায়েলকে কিরকম গাজা বানাইছে। ইসরায়েল ইরানের 138 জন মানুষকে খুন করে এই সময়টায়। এই 138 মানুষের মধ্যে মিলিটারির হাই অফিসিয়ালস ছিল, ইরানের পার্লামেন্টারি মানুষজন ছিল, নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিল, এবং অবশ্যই সাধারণ মানুষজনও ছিল। 29টা শিশুও ছিল। এটা জাস্ট মৃত্যুর কথা বলতেছি আমি, শুধু কিন্তু মানুষ মারা যায়নি ইরানে, আহতও হয়েছে অনেক। এক্সাক্ট হিসাব হলো 320 জনের আশপাশে আহত হয়েছে। এই ছিল ইরানের ক্ষয়ক্ষতির হিসাব ইসরায়েলের অ্যাটাকের কারণে। এখন এই সেম টাইম ফ্রেমে, এই 48 ঘন্টায় ইরান ইসরায়েলের ওপরে অ্যাটাক শুরু করছে মোটামুটি 10-12 ঘন্টা পরে। সো ইরান একটু কম সময় পেয়েছে। বাট এই সেম মোটামুটি টাইম ফ্রেমে আমরা অন্য দিকের হিসাবটাও দেখি। এই যে মিডিয়াগুলো বললো না আপনাকে যে ইসরায়েলকে একদম ইরান গাজা বানায় ফেলছে, এই 48 ঘন্টা অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন? ইসরায়েলে 7 জন মানুষ মারা গেছে, 5 থেকে 7 জন রয়টার্সের হিসাবে। এই 5-7 জন মানুষ মারা যাওয়া ছাড়া এই যে বললো না যে ইসরায়েলকে গাজা বানায় দেওয়া হয়েছে, একদম ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, আসলে কি হয়েছে জানেন? 100 ব্যালিস্টিক মিসাইল এবং 100 ড্রোন অ্যাটাক করা হয়েছিল ইরান থেকে ইসরায়েলে, যার বেশিরভাগই আকাশে অ্যাটাক ডিফেন্ড করা হয়েছে, এবং কিছু কিছু মাটিতে পড়েছে। যেগুলা মাটিতে পড়েছে সেগুলা ইসরায়েলের মাটিতে পড়ার কারণে ইসরায়েলের 100 মানুষ ডিসপ্লেস হয়েছে। টোটাল 10 থেকে 15টা বিল্ডিং এর ক্ষতি হয়েছিল ওই সময়। ডিসপ্লেস হওয়ার মানে হলো গিয়ে তারা সাইরেন শুনে চলে গেছে অন্য জায়গায়, এটাকে বলা হয় ডিসপ্লেস হওয়া। এই জিনিসটাকে বাংলাদেশি মিডিয়া রিপ্রেজেন্ট করছে যে ইসরায়েলকে গাজা বানায় দেওয়া হয়েছে। এইভাবে কেন করছে? কারণ তারা জানে যে ঠিক এইভাবে যদি নিউজটা সাজানো হয়, ঠিক এইভাবে যদি আমরা কিছু অংশ এখান থেকে নিয়ে কিছু অংশ ওখান থেকে নিয়ে ন্যারেশনটা বানাই, তাহলে আমরা যেহেতু ধর্মপ্রাণ বাঙালি, আমরা অনেক এক্সাইটেড হব, আমরা অনেক খুশি হব। এবং আমরা সাধারণত তখনই কোনো কিছু শেয়ার করি যখন আমাদের অনেক খুশি লাগে বা আমাদের একটা হ্যাপি টাইপ মোমেন্ট সৃষ্টি হয়। ন্যাচারালি আমাদের ব্রেন আমাদের যা ভালো লাগে না তা আস্তে আস্তে অ্যাভয়েড করে। আপনি দেখেন, রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, মনে করেন রাস্তায় একটা বিড়াল মরে পড়ে আছে বা একটা পাখি মরে পড়ে আছে, আপনি একবার তাকায় আর তাকাবেন না, কারণ আপনার ব্রেন জানে যে ওইদিকে তাকাইলে আপনার খারাপ লাগবে, কষ্ট লাগবে। রাস্তায় যদি সুন্দর কোনো একটা কিছু থাকতো, তাহলে আপনি বারবার তাকাইতেন, আপনি কাছে যাইতেন, আপনি দাঁড়ায় দেখতেন। কেন? কারণ ওগুলো সুন্দর জিনিস, আমাদের ব্রেন ন্যাচারালি চায় ডোপামিন হিট আরো বাড়াইতে। নিউজ মিডিয়াগুলা এক্স্যাক্টলি এই জিনিসটা করতেছে, খুব বাজেভাবে করতেছে, যেটা দেখতে খুব বাজে লাগতেছে। এটা কিন্তু একবারের কাহিনী না। এর আগে যখন গাজা এবং ইসরায়েলের এই যুদ্ধটা চলতেছে, সেই সময় আপনি যদি কিছু নিউজের হেডলাইন দেখেন, এগুলো সব কিন্তু জনপ্রিয় নিউজের হেডলাইন। আমি বলতেছি বাংলাদেশের নেতানিয়াহুর দুঃখ প্রকাশ, শেষ হচ্ছে ইসরায়েল গাজা যুদ্ধ,
1 বছর আগের নিউজ এবং 1.6 লাখ ভিউ। গাজা যুদ্ধ ইতিহাসের সবচেয়ে বড় ভুল যার পুরো দায় নেতানিয়াহুর, 1 বছর আগের প্রায় 2 লাখ ভিউ। আমি না এই ব্যাপারগুলো নিয়ে একটু ডিস্টার্ব ছিলাম, কারণ আমি যেহেতু দেশের বাইরে থাকি, ন্যাচারালি আমার দেশের বাইরের আমাদের লোকাল যে নিউজ, আইরিশ নিউজ, সেটা দেখা হয়, এবং একই সাথে আমি যেহেতু বাংলাদেশের, আমি বাংলাদেশি নিউজও ন্যাচারালি আমার সামনে চলে আসে, মানুষজন শেয়ার করে। দুইটা নিউজ যখন আমি দেখি, কোনো একই দিনের একই ঘটনার 2 ধরনের কাভারেজ যখন আমি দেখি, আমার বেশ অবাক লাগে যে একদিকে আমি দেখতেছি একটা দেশ আরেকটা দেশকে বেশ কোণঠাসা করে ফেলছে, কষ্টকর। অন্যদিকে বাংলাদেশে আমি দেখতেছি যাকে আমি এখানে দেখছি কোণঠাসা করে ফেলেছে, যার আমি দেখছি এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তার স্মল উইনগুলো নিয়ে এখানে বড় বড় নিউজ, এবং তার যে বিশাল ক্ষতি হয়েছে এটা নিয়ে এখানে কোনো নিউজ নাই। যখন আমি একটু ডিস্টার্বড হইলাম, তখন আমি ভাবলাম যে এই জিনিসকে আমার একারই মনে হয়। আমি কয়েকজন যারা এই ধরনের যুদ্ধ নিয়ে অনেক বেশি পড়াশোনা জানেন এবং করেন এবং নিয়মিত খোঁজ খবর রাখেন, তাদের একটু জিজ্ঞেস করে দেখি যে তাদের কি মনে হয়। মুহাইমিন ভাইয়ের উত্তরটা ছিল অনেকটা এইরকম। হ্যাঁ, অবশ্যই। আসলে নিউজগুলা যেভাবে প্রেজেন্ট করা হয় এটা রিয়েলিটির সাথে মিলে না। কয়েকটা উদাহরণ দেই। যেমন হুতিরা যখন আপনার ইসরায়েলের উপর আপনার যেই ব্লকেড দিয়েছিল যে লোহিত সাগরে কোনো জাহাজ যেতে পারবে না, আসবে না ইত্যাদি। তো এটা তো বুঝে গেছে যে এই ব্লকেড 100% আসলে সাকসেসফুল করা ওইভাবে সম্ভব না। এটা বুঝাই যায়। তো তারপরেও ধরলাম যে 100% সাকসেসফুল করলো, কিন্তু লোহিত সাগরের মুখ কিন্তু পৃথিবীর একমাত্র পথ না। ইসরায়েলের আপনার পশ্চিমে পুরা অংশটা সাগর এবং ওটা খোলা আছে। তো তখন একটা থাম্বনেল দেখা গেল যে ইসরায়েলকে ভাতে মারার বুদ্ধি করেছে হুতি। তো এখন আপনার যেখানে সমুদ্র মানে একটা অংশ পুরাই খোলা আছে এবং আপনার মূল মিত্ররা হচ্ছে ওই পাশে, তো কিভাবে এটা ভাতে মারার বুদ্ধি হইতে পারে? ইট মেক্স নো সেন্স। কিন্তু ওই 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 ধরনের দিল, এবং এই যে ভাতে মারা, এটা কি আমাদের দেশের যে সংস্কৃতি এটার সাথে খুব মানে একটা রিলেভেন্ট এবং মানে খুব এক্সাইটিং লাগে ভাতে মারবে। তো দিন শেষে কি হলো, ইসরায়েলকে ভাতে মরছে, মরে নাই, কিন্তু ওইভাবে হামলা দিয়ে যাচ্ছে। তারপরে আবার যেমন হিজবুল্লাহকে মানে হিজবুল্লাহ অবশ্যই সাহসিকতার সাথে ফাইট করেছে, কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইসরায়েল হিজবুল্লাহকে প্রায় উইকেন্ড করে দিয়েছে। এবং এখন দেখেন হিজবুল্লাহ কিন্তু আসলে অ্যাক্টিভেট হতে পারছে না, কারণ তার যে উপরের চেইনটা এটা একদম মানে মানে ডিসরাপ্ট করে এবং অস্ত্রের গুদাম অনেক উইকেন্ড করে দিয়েছে। কিন্তু একটা নিউজও পাবেন না যে এখানে বলা হচ্ছে যে আসলে রিয়েলিটিটা এদিকে যাচ্ছে। বরং সবসময় একপাক্ষিক নিউজ দেওয়াতে আমি মনে করি যে আসলে এইটা ভালো রিপ্রেজেন্টেশন হচ্ছে না। দেশের মানুষ শিখছে না কিছু। দেশের মানুষও দেখা গেল যে এর ফলে এই এক ধরনের এক্সাইটমেন্ট ফিল করে একে ফাটাই দিব, মেরে ফেলবো। মানে যুদ্ধ তো পৃথিবীতে এইভাবে চলে না। এটা প্রযুক্তির খেলা। মানে এখানে যে কত ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড, কত এমনকি একটা ঝাড়ুদার থেকে শুরু করে একটা বিজ্ঞানী, একটা জেনারেল থেকে শুরু করে একজন রাজনীতিবিদ, প্রত্যেকের একটু 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 করে অবদানের অসংখ্য জিনিসের ফলাফল একটা। এটা এমন না যে এটা রাস্তায় 2টা পোলাপান মারপিট করলো যে একে ফাটাই দিল, মেরে ফেললো। তো এইভাবে আমাদের কি একটা ধরনের ভুল একটা গণ্ডির মধ্যে বা বাবলের মধ্যে আমাদেরকে রাখা হয়। তো এটা আমি মনে করি যে আসলে এর ফলে নিউজ পেপার গুলা, পেপার তো বলবো না, নিউজ চ্যানেল গুলা তাদের অথেন্টিসিটি নষ্ট করছে। যদিও এর ফলে সাময়িক অনেক লাভ হচ্ছে, কিন্তু এতে কি অথেন্টিসিটি নষ্ট হচ্ছে। আচ্ছা, খুশি করার মতো মিডিয়া বানানোর এই যে দৌড়, এই দৌড়ে কিন্তু শুধুমাত্র নিউজ মিডিয়াগুলো আছে তাই না, এটা আমাদের ইনফ্লুয়েন্সার সমাজও জড়িত। আপনি জিনিসটা একটু বুঝেন, এটা বোঝার জিনিস, এবং এটা বেশ থিওরিটিক্যালি ইন্টারেস্টিং, ইন্টেলেকচুয়ালি ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা আপনার বোঝা জরুরি বলে আমি মনে করি। মনে করেন আপনি একজন যে প্রত্যেকদিন রান্নার ভিডিও বানান। আপনি রান্নার ভিডিও বানাচ্ছেন, একদিন 10 জন মানুষ দেখতেছে, আরেকদিন 20 জন মানুষ দেখতেছে, আবার তারপরের দিন 15 জন মানুষ দেখতেছে। তেমন কোনো আহামরি গেইন হচ্ছে না আপনার। একইভাবে যেহেতু আপনি রান্নার ভিডিও বানাচ্ছেন, 10 জন 20 জন 30 জন মানুষ দেখতেছে, আপনার তেমন আয় রোজগারও হচ্ছে না ফেসবুক থেকে বা ইউটিউব থেকে। পরের দিন একটা যুদ্ধ শুরু হইলো, যুদ্ধ নিয়ে আপনি একটা ভিডিও বানাইলেন, ইমিডিয়েটলি দেখলেন আপনি 1-1.5 লাখ মানুষ আমার যুদ্ধ নিয়ে ভিডিও দেখছে। যুদ্ধ তো আপনার টপিক না, যুদ্ধ নিয়ে আপনার তেমন জানাশোনা নেই, আপনি রান্না বান্না নিয়ে কথাবার্তা বলতেছিলেন। জাস্ট বিকজ যুদ্ধ নিয়ে ভিডিও বানানোর কারণে অনেক মানুষ দেখছে, এবং আপনি খেয়াল করছেন যে যুদ্ধের এই ব্যাপারটার উপরে শুধু যদি আমি ফোকাস করি, আমি যদি ওই পাশের ক্ষয়ক্ষতির কোনো হিসাব না দিয়ে শুধু এই পাশের ক্ষয়ক্ষতির হিসাব দেই, বা এই পাশের ছোট ছোট স্মল উইনগুলোর উপরই ফোকাস করি, ওই পাশের বড় ক্ষতির উপরে ফোকাস না করি, আমার ভিউ বাড়তেছে। শুধু ভিউ বাড়তেছে তাই না, মানুষজন কমেন্টে আমার অনেক প্রশংসা করতেছে, কারণ তারা যা শুনতে চায় আমি তাদেরকে তাই বলতেছি, এবং শেয়ার